গাড়ি রেডি মোটামুটি আমাদের। আসছি। গুড মর্নিং সকলকে। অনেক দিন পর আবার একটা নতুন ট্রিপে বেরোচ্ছি। এখন ঘড়িতে সময় হয়েছে কিন্তু পুরো 6টা। বুবাই আমার বাড়িতে চলে এসেছিল। কতদিন পর এরকম শীতের সকাল দেখছি। সকাল সকাল আমরা পার করছি চন্দননগর ব্রিজ। এই তলাতে আছে কিন্তু চন্দননগর রেলওয়ে স্টেশন। এই সামনে আমরা এখন উঠে পড়েছি ওল্ড দিল্লি রোড। এই রাস্তাটা সোজা গিয়ে দুর্গাপুর হাইওয়ে বা NH2 এর সাথে মিট করে কিন্তু শক্তিগড়ে। আর এই সোজা বেরিয়ে গেলে কিন্তু সামনে ডানকুনিতে মিট করছে। বিঘাটি মোড় থেকে আমরা ডান দিকে একটা শর্টকাট নিয়ে নিলাম। এখান থেকে আমরা সোজা যাব কিন্তু সিঙ্গুর। আর এর মধ্যেই হয়তো বাকি যারা যাবে তারাও আমাদের সাথে মিট করবে। আমরা মোটামুটি এখন যেখানে এসে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে আমরা একসাথে এখানে। তো এরা 2 জন আর আমরা 3 জন, টোটাল 5 জনে যেতে চলেছি এই রাইডটায়। আমরা যেখানে এলাম অভিদের বাড়ি। তো এই যে এই সাইড হচ্ছে অভিদের বাড়ি আর এই সামনে কিন্তু মানে শিব মন্দির। ওম নমঃ শিবায়, জয় বাবা। এই সামনে যে ট্রাকগুলো যাচ্ছে ওইটা হচ্ছে হাই রোড না, ওইটা হচ্ছে সিঙ্গুরে কানেক্ট করছে। ওল্ড দিল্লি রোড থেকে NH2 কানেক্ট করছে এই রাস্তাটাই। এখন ঘড়িতে কিন্তু সময় হয়েছে 6টা 48। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রায় 19 কিলোমিটার চলে এসেছি এখান থেকে। আর 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমরা সিঙ্গুর ঢুকে যাব। তো আমরা এখন চলে এসেছি সিঙ্গুরে। একটা দোকানে দাঁড়িয়ে আমরা এখন চা খেলাম সবাই মিলে। তোমাদের সাথে সবাইকার পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে অরূপ, এখানে হচ্ছে অভিজিৎ। বুবাইকে তো সবাই চেনো যারা আমার ভিডিও দেখো মোটামুটি। আর ও হচ্ছে অভিজিৎ। মানে আমাদের এখানে 2খানা অভিজিৎ আছে। তো টোটাল 5 জনে আমরা এখান থেকে রাইডটা স্টার্ট করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু সিঙ্গুরে। এখন সোজা এখান থেকে বেরিয়ে যাব। প্ল্যানিং আছে আমরা জয়পুর ফরেস্টে গিয়েই দাঁড়াবো। তো তার আগে যদি দাঁড়াবার হয় তো সেটাও আরামবাগে। এখান থেকে আরামবাগের ডিস্টেন্স কিন্তু প্রায় 70 কিলোমিটার। তো চলো রাস্তায় দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা সিঙ্গুর পেরিয়ে তারকেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। টোটাল 4টে বাইকে 5 জন আমরা আজকে যাচ্ছি কিন্তু পুরুলিয়ার ডিস্টেন্স এখান থেকে কম বেশি 270 থেকে 280 কিলোমিটার হবে আমরা যে লোকেশনে যাব। এখান থেকে আমরা তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে কিন্তু আমরা কতুলপুর হয়ে পৌঁছাবো জয়পুর ফরেস্ট। বনলতায় ইচ্ছা আছে আমরা ব্রেকফাস্ট করব। তারপর ওখান থেকে আমরা কিন্তু বাঁকুড়া হয়ে বেরিয়ে যাব কিন্তু পুরুলিয়ার দিকে। এখান থেকে তারকেশ্বর 22 কিলোমিটার। আগে কিন্তু আমাদের এই দিকের রাস্তাটা দিয়ে যেতে হতো আর পড়তাম কিন্তু আমরা প্রচন্ড জ্যামে। কিন্তু এই ফ্লাইওভারটা ওপেন হওয়ার পর থেকে এখন কিন্তু আর আমাদের জ্যামের সম্মুখীন হতে হয় না। ওই যে দূরে দেখা যাচ্ছে কামারকুণ্ড স্টেশন। আমরা এখন এসে দাঁড়িয়েছি হরিপাল ক্রসিং এ। সামনে দিয়ে আমাদের চলে যাচ্ছে তারকেশ্বর হাওড়া লোকাল ট্রেন। একটার পর একটা ট্রেন পাস হয়েই যাচ্ছে আর আমরা দাঁড়িয়েই আছি। কত গাড়ি দাঁড়িয়ে গেছে। অনেকক্ষণ ধরে রেলগেটটা এখানে মানে আটকে ছিল। 2টো ট্রেন গেল, প্রায় 10 থেকে 15 মিনিট আমরা দাঁড়িয়ে। আজ সোমবার, তার সাথে বোধহয় পূর্ণিমা আছে, যে কারণে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন কিন্তু তারকেশ্বর যাচ্ছে করে জল নিয়ে। এরা কিন্তু আসে সেই শ্যাওড়াপুলি ঘাট থেকে স্নান করে, ওখান থেকেই জল নিয়ে হাঁটা শুরু করে। 35 কিলোমিটার থেকে 37 কিলোমিটার রাস্তা হবে। এই রাস্তা কিন্তু এরা পায়ে হেঁটে অতিক্রম করে। খালি পায়ে প্রায় 40 কিলোমিটার হেঁটে যেসব লোকজনেরা মানে বাবার ভক্তরা জল নিয়ে যায় তাদের কিন্তু কিছু জনের অবস্থা খুবই কাহিল হয়ে পড়েছে। ওয়েলকাম টু তারকেশ্বর। এটা হচ্ছে তারকেশ্বরের গেট। আর এখানে দেখো কত মানুষজন সব এসেছে বাবার কাছে। তবে এই কথাটা মানতেই হবে, ভারতবর্ষের যে কোনো জায়গায় যাও না কেন বাবার ভক্ত কিন্তু সব জায়গায়। ডান দিকে দেখো যে গেটটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে মেন তারকেশ্বর যাচ্ছে। এইখান থেকে আর 1-1.5 কিলোমিটার গেলেই কিন্তু তারকেশ্বর মন্দির। এইটা হচ্ছে তারকেশ্বর লেভেল ক্রসিং।
এই সোজা সামনেই কিন্তু এই যে দূরে দেখা যাচ্ছে ওটা তারকেশ্বর স্টেশন। ট্রেনে করেও আসা যায়, হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে তারকেশ্বর আসার। এখানে বাসগুলো চালায় দেখেছো বাবা। তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি চলে এসেছি চাঁপাডাঙ্গার কাছাকাছি। রাস্তাঘাট কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। লাস্ট বোধহয় 1 বছর আগে যখন এই রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, এখন দেখি রাস্তাঘাট কিন্তু বেশ ভালোই। যে আমরা চলে এসেছি কিন্তু এখানে চাঁপাডাঙ্গা। এখান থেকে আমরা ডান দিক দিয়ে নেবো, আর বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু চণ্ডীতলা হয়ে ডানকুনি। এই বাজারটা পেরোবার পর এখান থেকে মায়াপুর কিন্তু আর 11 কিলোমিটার, আরামবাগ 20 কিলোমিটার। এখন কিন্তু চাঁপাডাঙ্গার পর থেকে আরামবাগ পর্যন্ত রাস্তা খুব ভালো, এইরকম কিন্তু 4 লেন রাস্তা। সামনে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু আরামবাগ, মানে আরামবাগ পৌরসভা শুরু, আর আমরাও এন্টার করে গেলাম আরামবাগের মধ্যে। এই আরামবাগের এই জায়গাটা কিন্তু প্রচন্ড জ্যাম হয়। এই সামনে যে হলুদ রঙের বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর ভেতরটা কিন্তু আছে তো বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার বাস ছাড়ে। এইখানে যে এত গাড়ি দেখতে পাচ্ছ, আরামবাগ এসে কিন্তু তোমরা এই গাড়িগুলো ভাড়া করে জয়রামবাটি, কামারপুকুর ঘুরে নিতে পারো। এখান থেকে জয়রামবাটি, কামারপুকুর কিন্তু খুবই কাছে। আমরা চলে এসেছি জয়পুর। এই সামনেই শুরু হবে জয়পুর ফরেস্ট, আর এই যে সামনে হচ্ছে বনলতা। আমরা এখন বনলতা থেকে ব্রেকফাস্ট করব। আমরা কিন্তু চলে এসেছি বনলতা রিসর্টে, এখন এখান থেকে ব্রেকফাস্ট করব। তারপর টোটালটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু শীতকালে প্রচন্ড সুন্দর গার্ডেনিং করা হয়, প্রচুর ধরনের ফুল, পশু পাখি সব আছে, সব দেখাচ্ছি তোমাদের। আগে 10টা বেজে গেছে, তো একটু খাওয়া দাওয়াটা করে নিই। আমরা এখানে এসে অর্ডার করেছিলাম আলুর পরোটা, তো এই যে চলে এসেছে আমাদের হাতে সবাইকার। সবাই মিলে এখন স্টার্ট করছি খাওয়া। তো আলুর পরোটাটা আসতে লেট করছিল বলে ইডলি অর্ডার করেছি, সেটা এখন এসে পৌঁছায়নি। তো আলুর পরোটাটা খাই, এরপর বাকিগুলো টেস্ট করছি। তো এখানে মোটামুটি সবাইকার কাছেই চলে এসেছে। সকালবেলায় ব্রেকফাস্ট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে, একদম রাস্তার ওপর যে বনলতার আমাদের রেস্টুরেন্ট ছিল সেখান থেকে। তো এখন আমরা এই বনলতা রিসর্টের মধ্যে রয়েছি, আর এদিকে কিন্তু চারিদিকে শুধু ফুলের বাগান। এত ফুল ফুটেছে, মানে সবাই তো আমরা ছবি টবি প্রচুর তুলছি। সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। জয়পুর ফরেস্টের মধ্যে যে এয়ারপোর্টটা আছে ওখানে একটু যাব। তো এখানে আর বেশি দেরি করবো না, অলরেডি ঘড়িতে কিন্তু বেজে গেছে 11টা। এরপর আমরা আস্তে আস্তে এগোই। চলো, রাস্তায় দেখা হচ্ছে। প্রচুর ছবি ভিডিও তুলেছি। এখন ঘড়িতে কিন্তু 11:40 বাজে। আমরা প্রায় এখানে 1.5 ঘন্টার ওপর সময় কাটালাম। এরপর বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে চাতাল। এখন আমরা রয়েছি কিন্তু জয়পুরের জঙ্গলে। এইদিকে দেখতে পাচ্ছ বিশাল বিশাল একদম শাল পলাশের জঙ্গল দুদিকে। এই জঙ্গলে কিন্তু হরিণ টরিণ দেখা যেতে পারে, যদিও আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি। আর এখানে নাকি হাতিও আছে। এই দেখো, বলতে বলতে এই মাত্র এই দেখো সামনে লেখাই রয়েছে। আমরা বাঁদিকে ঢুকে যাচ্ছি, এইটা হচ্ছে চাতাল যায়।
মানে সেই পুরনো যে আমরা বলছিলাম এয়ারপোর্টটা আছে ব্রিটিশ আমলের তৈরি, সেইটা কিন্তু এখানে। ওপর দিয়ে বিষ্ণুপুরের রেল লাইনটা চলে গেছে, আমরা তলা দিয়ে যাচ্ছি। এই শুরু হলো কিন্তু আবার গভীর জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যেখান দিয়েই আমরা এখন এগিয়ে চলেছি। শুধু বন্ধুরা জায়গাটা দেখো, চারিদিকটা দেখো, শুধু আলাদাই ব্যাপার একদম। দেখো চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল। এয়ারপোর্ট ছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এটাকে বানিয়েছিল বেস ক্যাম্প হিসেবে। যদি ইমার্জেন্সি পারপাসে কোনো প্লেনকে ল্যান্ডিং করাতে হয় বা তোমার কোনো অস্ত্রশস্ত্র যদি নামাতে হয়, সেই জন্য এটা করেছিল। প্লেন কোনোদিনই নামিনি, এখানে বানিয়ে রেখেছিল সাবস্টিটিউট হিসেবে। চাতাল আমাদের ঘোরা কমপ্লিট, অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, প্রচুর লোকজন এসছে পিকনিক করতে, তো তাদের সাথে একটু গল্প গুজব করে এখন আমরা বেরোচ্ছি। এখন টাইম হয়েছে কিন্তু ঘড়িতে 1টা, আর বাড়ি থেকে আমরা মাত্র 135 কিলোমিটারই এসেছি। বনলতা রিসর্ট থেকে শুরু করে এই জয়পুর জঙ্গলের শেষ পর্যন্ত রাস্তা কিন্তু 14 কিলোমিটার। আর এই 14 কিলোমিটার রাস্তা জুড়েই যে যেমন ঘন জঙ্গল রয়েছে, তেমন কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো গ্রামও আছে। আর এই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক রকম প্রাণী আছে, যদিও চোখে কমই দেখা যায়। তার মধ্যে হচ্ছে হাতি এখানে খুব ফেমাস, যখন তখন বেরিয়ে পড়ে। এছাড়াও হরিণ আছে, শিয়াল আছে, বন ও শুয়োর আছে। জয়পুর ফরেস্ট থেকে সোজা এলে এইরকম একটা জায়গায় দুটো রাস্তা পাবে। একটা এই বাঁদিক দিয়ে চলে যাচ্ছে কিন্তু বিষ্ণুপুর, আর আমরা ডান দিকের রাস্তাটা নেবো, এটা কিন্তু যাচ্ছে পুরুলিয়া। এটা সোজা গিয়ে সামনে মোড় থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। যখন শীতটা শেষ হয়ে গরম পড়বে, মানে এই দোলের সময়টা, সেই সময় কিন্তু পুরুলিয়ার সৌন্দর্য একদম অন্যরকম। সেই সময় সারা পুরুলিয়ায় আগুন জ্বলে, মানে এত পলাশ ফুল ফোটে, এত পলাশ ফুল ফোটে, যেদিকে তাকাবে শুধু লাল হয়ে থাকে। আর পুরুলিয়া আসতে গেলে আমরা যেরকম বাইকে করে আসছি, পুরুলিয়া কিন্তু বিভিন্নভাবে আসা যায়। পুরুলিয়ায় আসার জন্য হাওড়া থেকে বিভিন্ন ধরনের ট্রেন আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ট্রেন আছে। তোমরা কলকাতা থেকে ডাইরেক্ট গাড়িতেও আসতে পারো। রাস্তাঘাট খুব একটা খারাপ না, আছে থাকার বিভিন্ন রকম জায়গা আছে। তার মধ্যেই আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু রাঙামাটি। এটা অ্যাকচুয়ালি একটা হোমস্টে, আর এটাকে সাজিয়ে তুলেছে পুরো গ্রাম্য পরিবেশের মতো। মাটির বাড়ি, খড়ের চাল, তার মাঝেই আমরা থাকবো। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর সাথে থাকবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। তোমরা দেখেছি ভিডিও অনেকেই দেখো, কিন্তু সাবস্ক্রাইবটা করো না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। গোবিন্দপুর বাজার, এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 2:17। বাড়ি থেকে প্রায় 190 কিলোমিটার বাইক চালিয়ে আমরা সবাই এখন এসে দাঁড়িয়েছি গোবিন্দপুর। এই যে এখানে ফলকটা দেখতে পাচ্ছ এই পিছনে, এখানে কিন্তু লেখা রয়েছে গোবিন্দপুর। এখান থেকে প্রায় এখনো 110 কিলোমিটার মতো আমাদের দেখাচ্ছে। তো আমরা যে রাস্তাটায় রয়েছি, এই সাইডে যে রাস্তাটা চলে গেছে, এই যে এটা কিন্তু সোজা গেলে মুকুটমণিপুরও যাওয়া যায়, কিন্তু আমরা ওই খাতড়া পর্যন্ত যাব না, তার আগে হাতিরামপুর থেকে আমরা ডান দিকে ঢুকে যাব। আর এখানে আমরা সবাই একটা ছোট ব্রেক নিচ্ছি, সবাইকার জল তেষ্টা পেয়েছিল, এই যে একটু জলের ব্রেক। এই হাতিরামপুর থেকে আমরা ডান দিকে বেরিয়ে যাব।
এই যে এই তোমরা রাস্তাটা দেখছো, এই বাজারটা পাবে, এই জায়গাটা হচ্ছে হাতিরামপুর। এই সোজা গেলে খাতড়া, আর আমরা কিন্তু এই হাতিরামপুর থেকে ডান দিক নিয়ে নিলাম। এখান থেকে সোজা আমরা মানবাজার হয়ে যাব পুরুলিয়ার দিকে। আবার কিন্তু এইরকম সুন্দর রাস্তা শুরু হয়ে গেছে। রাস্তার দুদিকে ভর্তি গাছ, মানে দুদিকের গাছগুলো এমনভাবে এসেছে, দেখো আকাশ হালকা দেখা যাচ্ছে কিন্তু গাছগুলো পুরো ঢলে পড়েছে রাস্তার ওপরে। সেই মনে হচ্ছে আমরা কোনো একটা সবুজের সুড়ঙ্গ দিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। পুরুলিয়া জেলায় আমরা ঢুকে গেলাম। এই যে সামনে দেখতে পাচ্ছ অযোধ্যা হিল 93 কিলোমিটার আর পুরুলিয়া 62 কিলোমিটার। আমার গাড়িতে 6.85 তেল ঢুকলো, আর কিলোমিটার আমি চালিয়েছি গাড়ির 223 কিলোমিটার। বাহ, এদের সাথে 5th গিয়ারে কন্টিনিউ গাড়ি চালিয়ে তাও প্রায় 32.55 তেল সার্ভিস দিয়েছে, ভালোই সার্ভিস দিয়েছে। সবাই আমরা গাড়িতে তেল ভরতে দাঁড়িয়েছিলাম। সূর্য এখন আমাদের মাথার ওপর। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, এখনো কিন্তু 83 কিলোমিটার। ওই দূরে কিন্তু পাহাড় দেখা শুরু হয়ে গেছে। আমরা এখন চলে এলাম কিন্তু মানবাজার। মানবাজার থেকে বাঁদিক নিয়ে নিলাম আমরা, এরপর সোজা যাব কিন্তু এখন বড়া বাজার। ডান দিকে, ডান দিকে, ডান দিকে বুবাই। এখান থেকে সিন্দ্রি, তারপরে বড়া বাজার, তারপরে বলরামপুর হয়ে আমরা পৌঁছবো অযোধ্যা হিলটপ। যে দুয়ারসিনী সেতু আমরা পেরোচ্ছি, দুয়ারসিনী নদী। এই যে জল নেই এখন, কিন্তু এখানটা দেখো পুরো পাথরে পাথর। এই দিকটা দেখতে পাচ্ছ কি সুন্দর। এই যে পিছনে দেখতে পাচ্ছ দূরে দুয়ারসিনী ব্রিজ, আর তার তলায় এরকম নদীর অবস্থা দেখে আমরা কিন্তু সবাই চলে এসেছি এখানে নামবো। এই যে দেখতে পাচ্ছ রাস্তার পরিস্থিতি, আমরা কিন্তু এখানে নামছি। অপূর্ব। তো এই দুয়ারসিনীর যে নদী, ব্রিজ থেকে নেবে, ওই যে সামনে ব্রিজ, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই লোকেশনটা দেখে আমরা নেমে পড়েছিলাম, এখন উঠছি। আর এইখান দিয়ে আমরা উঠেছিলাম, খুব এনজয় করলাম, প্রচুর ছবি ভিডিও তুলেছি। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার জন্য ভিডিও দেখতে হবে। চলো, এবার অনেক বেজে গেছে, এখন বাজে প্রায় 5টা। হোমস্টে থেকে আমাদের বারবার ফোন করছে। সিন্দ্রি 7 কিলোমিটার, বড়া বাজার 21, বলরামপুর 40, অযোধ্যা হিল 70। তো এই রাস্তাগুলোর ওপর দিয়েই আমরা যাব। বড়া বাজার ক্রস করে যাওয়া মানেই আমরা অযোধ্যায় ঢুকে গেলাম। আস্তে আস্তে চারিদিক দিয়ে পাহাড় টাহাড় সব দেখা শুরু হয়ে যাবে। বড়া বাজার মোড়, এখান থেকে আমরা ডান দিক নেব, নিয়ে সোজা চলে যাব পুরুলিয়ার দিকে। কিন্তু মোড়টা থেকে ডান দিক নেবার পরই আবার কিছুটা গিয়েই আমাদের বাঁদিক নিতে হবে। এই যে দেখছো, এইটা হচ্ছে বলরামপুর, বাঁদিকে বাঘমুন্ডি, বাঁদিকে ঝালদাও, বাঁদিকে।
আমরা কিন্তু এই বাঘমুন্ডির দিকেই নেব। এই জায়গাটা যারা বাইকে আসবে একটু খেয়াল রাখবে। প্রথমে কিন্তু ডান দিক নিয়ে কিছুটা এসেই আবার বাঁ দিক। সামনে ছিল বড়াভূম রেল স্টেশন, তো রেলগেট পড়েছিল, পরপর দুটো ট্রেন গেল, তারপরে গেট উঠলো। এখানটা প্রচন্ড জ্যাম হয়েছে। আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটা কিন্তু পাহাড়ের ওপর, অযোধ্যা মোড় থেকে আমরা কিন্তু এখন পাহাড়ে ওঠা শুরু করেছি। রাস্তা চড়াই হচ্ছে, বুঝতে পারছো, এই যে দূরে এই ওপরে সব কিন্তু পাহাড়, এই পাহাড়ের মাঝে আমরা কিন্তু উঠছি এখন। এখান থেকে আমাদের এখনো প্রায় 7.5 কিলোমিটার যেতে হবে, তবে হচ্ছে গিয়ে আমাদের হোমস্টে। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রায় 312 কিলোমিটার চলে এসেছি। আর এই যেখানে রয়েছি এখান থেকে বামনি ফলস 1 কিলোমিটার। ঘড়িতে কিন্তু এখন টাইম হয়েছে 6:54। আমাদের হোমস্টে কিন্তু দেখাচ্ছে এখান থেকে 14 মিনিট যেতে লাগবে, 4 কিলোমিটার। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের হোমস্টে, মাটির বাড়ি রাঙামাটি। না, হোমস্টেটার নাম হচ্ছে গুড়গাবুড়ু। এই যে হোমস্টেতে আসার পর আমাদের হাতে কিন্তু চলে এসেছে গরম চা, আর তার সাথে বিস্কুট টিস্কুট বলেছিল, কিন্তু বুবাই বলেছে মুড়ি খাবে, বাড়িতেই তৈরি করা মুড়ি। এই যে মুড়ি কাঁসারের থালায়, আর তার সাথে হচ্ছে লিকার চা। লিকার ঠান্ডাটা এখানে বেশ ভালোই রয়েছে, তো এই ঠান্ডার মধ্যে কিন্তু লিকার চা আর মুড়ি বেশ ভালোই লাগছে খেতে। আজকের দিনে রাঙামাটির আমাদের হোমস্টের নাম মারাংবুড়ু। আর এই হোমস্টেটা, এই যে সম্পূর্ণ ভিউটা তোমাদের দেখাচ্ছি, পুরো গ্রাম্য পরিবেশে একদম মনে হচ্ছে আমরা গ্রামের মধ্যেই রয়েছি। এই যে এইখানে আমাদের বাইকগুলো সব পার্ক করা রয়েছে, এই সামনে বাইকগুলো পার্ক করা, ওইখানে হচ্ছে ওদের কিচেন, মানে কাঠের জালে রান্না হচ্ছে, আর এইগুলো সমস্ত হচ্ছে মাটির বাড়ি, মানে মাটির ঘর। আর দেওয়ালগুলো তোমাদের দেখাই, দেওয়ালগুলো দেখো কত সুন্দর ডিজাইন করা। রুমের ভিতরটা কেমন দেখাই, এখানে আমাদের দিয়েছে আজকে দুটো রুম, এই একটা রুম, ওইখানে একটা রুম আছে, ওটায় 3 জন শোবার, এটাই 2 জন শোবার। রুমের দরজাটা খুলে ঢুকলে ঠিক এইরকম, এই দরজাটা খুলে ঢুকলে রুমের ভেতরটা এইরকম। এই রুমেতে একটা খাট রয়েছে, এখানে 2 জন শোয়া যাবে। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, পাশে প্লাগ পয়েন্ট আছে, ইউজ করা যাবে। আর এই যে এই হচ্ছে পরিস্থিতি। তো ব্যাগপত্র রাখার জন্য সেরকম কিছু ছিল না, আমরা বাইরে থেকে একটা টেবিল আর একটা চেয়ার এখানে ঢুকিয়ে দিয়েছি। আর বাথরুমটাও একদম সাদা মাটাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এইটা হচ্ছে বাথরুম, এখানে একটা কোমোড আছে, আর এইখানে রয়েছে একটা বেসিন। কলটল প্রয়োজনীয় জিনিস সবই আছে, কিন্তু খুবই সিম্পল। চুল ফুল সারাদিনে পুরো উস্কো খুস্কো হয়ে রয়েছে। এবার মেন কথাটাই আসি, এখানে কিন্তু 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে থাকা পার হেড আমাদের থেকে নিয়েছে কিন্তু 800 করে। যেহেতু আমরা 5 জন এসেছি, না হলে কিন্তু 2 জন এলে সেটা 900 করে নেয়। এখন কিন্তু আমাদের জন্য শালপাতায় মোড়া চিকেনটা রেডি হচ্ছে, চলো সেখানে তোমাদের গিয়ে দেখাই শালপাতায় মোড়া চিকেনের প্রিপারেশনটা আর কিভাবে বানাচ্ছে, সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ তোমরা একদম কাঁচা শালপাতায় চিকেনটা ম্যারিনেশন করা রয়েছে, এবার এইভাবে মুড়ছে পাতা। এই যে পাতা দিয়ে পুরো মোড়া হয়ে গেল, এবার এটা কিছু দিয়ে বেঁধে দেবে, তাই তো? আচ্ছা, কাঠি দিয়ে বেঁধে দেবে। এরপর তোমাদের দেখাই, এই যে এইখানটায় কিছুক্ষণ আগে আগুন জ্বালিয়েছিল, এই যে আগুন জ্বলছে এখনো দেখতে পাচ্ছ, আগুনটা নিভে গেছে, মানে ওই কাঠ কয়লা যেটা, এই যে এইখানে এখন কিন্তু এর মধ্যেই পাতায় মোড়ানো চিকেন গুলো দিয়ে সেকা হচ্ছে। এইখানেই দেখতে পাচ্ছ পাতায় মোড়া চিকেন গুলো কিন্তু অলরেডি 4টে না 3টে রেডি হচ্ছে, আর একটা নতুন করে করছে। এই হচ্ছে শালপাতায় মোড়া চিকেন। এরপর যখন আমরা খাবো খুলে, তখন তোমাদের বলবো এটা টেস্ট কেমন। হোমস্টেতে ঢুকে চা খাওয়ার পর আমরা সবাই কিন্তু ফ্রেশ হয়ে এসে এই ঘরে বসতে না বসতেই আমাদের হাতে কিন্তু চলে এসেছে ঠিক এই রকম গরম গরম শালপাতা মোড়া চিকেন। কেমন? খেতে খারাপ না, এটা পোড়ার সেন্ট আছে।
পুড়িয়েছে যেহেতু মাংসগুলো প্রচন্ড পরিমাণে সফট, কোনো মশলা নেই। দেখাও কৌশিক চিকেনটাকে। একদম সিম্পল, মানে খুব আহামরি কোনো কিন্তু আলাদা কোনো টেস্ট নেই। একটা কাঁচা লঙ্কার ঝাল, তার সাথে একটু সর্ষের তেল আর যেটা নুনটা থাকে চিকেনে, আর শাল পাতার কিন্তু একটা কাঁচা গন্ধ রয়েছে। খেতে কিন্তু ভালো লাগছে, অদ্ভুত রকমের। अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बिछड़ जाए कहीं हम अगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर, सांसों की गर्मी को, काम की नरमी को, मेरे हाथी हो ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। আমাদের আজকে রাতের ডিনার ছিল। আমরা যেহেতু দুপুরে আজকে আসতে লেট করেছি, সন্ধ্যাবেলায় ঢুকেছি, তো দুপুরের এই যে ডিম কারিটা ছিল এইটা দিয়ে দিয়েছে, তার সাথে এই যে এখানে আছে রুটি, আর রাতে আমাদের দুজন ভেজ আছে। এই ভেজে এখানে রয়েছে বেগুন ভাজা, এই হচ্ছে টমেটো পোড়া, আর এই হচ্ছে আলুর চোখা, আর তার সাথে যে তিনজন ননভেজ খাবে তাদের হচ্ছে এখানে চিকেন কারি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কৌশিক দ্য এক্সপ্লোরার চ্যানেলের এই ভিডিওগুলো।